আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা, আসন্ন মান নির্ণয় করা এবং ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নেরও সমাধান করব। কিন্তু এই পর্বটি করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আমরা এর আগে যেই পর্বটি তৈরি করেছি বর্গ ও বর্গমূল নির্ণয় করার পদ্ধতি আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে, সেটি দেখে আসার জন্য। কারণ সেটি যদি আপনারা দেখে আসেন তাহলে আজকের পর্বে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব এগুলো বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে এবং আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে করে নির্ণয় করতে হয়। যখনই আমরা একটা দশমিকের সংখ্যা লিখব, যেমন এখানে যদি একটা সংখ্যা লিখি, আমরা এখানে আমাদের একটা সংখ্যা লিখলাম 1928.7654। তো খেয়াল রাখতে হবে যে দশমিকের ডান দিকে আমরা যেই সংখ্যাগুলো লিখি তাদের প্রত্যেকটাকে আমাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে 1928.7654, এটা বলা যাবে না। দশমিকের ডান দিকের যেই সংখ্যাগুলো তাদের প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বলতে হবে। তাহলে 1928.7654 এটা বললাম। এখন কি করতে হয়, আমরা জানি যে যখন বর্গমূল নির্ণয় করতে হয় তখন জোড়া তৈরি করতে হয়। প্রতি দুইটা অঙ্ক মিলে একটা করে জোড়া তৈরি হয়। তো দশমিকের বিন্দুটা যখন থাকে তখন কিন্তু এই সংখ্যাটার মধ্যে দুইটা অংশ হয়ে গেছে। দশমিকের বাম দিকে একটা অংশ, দশমিকের ডান দিকে একটা অংশ। দশমিকের বাম দিকের অংশটাকে আমরা বলি অখণ্ড অংশ বা পূর্ণ সংখ্যা, আর দশমিকের ডান দিকের সংখ্যাটাকে আমরা বলি দশমিকের সংখ্যা, দশমিকের অংশ। দুইটা অংশ, অখণ্ড অংশ, দশমিক অংশ। তো এই যে অখণ্ড অংশ অর্থাৎ দশমিকের বাম দিকের যেই সংখ্যাগুলো তাদের জোড়া কিভাবে করে তৈরি করতে হয় সেটা হচ্ছে ডান দিক থেকে শুরু করে আস্তে আস্তে বাম দিকে আমরা যাব। শুরু করব ডান দিক থেকে, যাব বাম দিকে। এই হচ্ছে একটা দুইটা, এই দুইটা অঙ্ক মিলে একটা জোড়া, এই দুইটা অঙ্ক মিলে একটা জোড়া। অর্থাৎ ডান দিক থেকে শুরু করে আস্তে আস্তে আমরা বাম দিকে যাব জোড়া তৈরি করার জন্য। আর দশমিকের ডান দিকে যেই অংশটা আছে অর্থাৎ দশমিকের অংশটা, এখানে জোড়া তৈরি করব কিভাবে, এখানে ঠিক তার বিপরীতটা, ঠিক তার উল্টাটা। অর্থাৎ এখানে শুরু করব বাম দিক থেকে, যাব আস্তে আস্তে ডান দিকে। শুরু করব বাম দিক থেকে, যাব ডান দিকে। যেমন 1 2 এই দুইটা মিলে একটা জোড়া, 1 2 এই দুইটা মিলে একটা জোড়া। এভাবে করে আমরা তৈরি করব এবং এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দশমিকের বাম দিকে জোড়া কিভাবে তৈরি করব, ডান থেকে বামে যাব। আর দশমিকের ডান দিকে জোড়া কিভাবে, বাম থেকে ডানে যাব, অর্থাৎ এই যে এইভাবে করে যাবে। তাহলে এই জিনিসটাও অনেক খেয়াল রাখতে হবে, নাইলে যদি আমরা এখানে এই জিনিসটা ঠিকভাবে না করি তাহলে পুরো অঙ্কটাই কিন্তু শুরুতেই শেষ হয়ে যাবে। যেমন এখানে আমরা একটা সংখ্যা লিখলাম 928.765 একটা সংখ্যা লিখলাম। তো এই যে এই সংখ্যাটার মধ্যে যদি এখন আমরা জোড়া বানাই তাহলে এই যে এখানের মধ্যে 1 2 এই দুইটা নিয়ে একটা জোড়া, এটা একটা আলাদা একটা জোড়া। এখানের মধ্যে 1 2 এটা একটা জোড়া আর এইটা আলাদা একটা জোড়া। তো আপনারা যদি খেয়াল করেন পার্থক্যটা কোন জায়গার মধ্যে হয়ে গেল, এই সংখ্যাটার মধ্যে একেবারে বাম দিকের সংখ্যাটা আলাদা হয়ে গেছে আর এখানে একেবারে ডান দিকের সংখ্যাটা আলাদা হয়ে গেছে। তাহলে এই জন্যই আমাদেরকে এই জোড়ার যে আমরা দাগগুলো দিব এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, নাহলে আমাদের অঙ্কের মধ্যে সমস্যা হবে, উত্তর একেবারে ওলটপালট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে আমরা জোড়াটা তৈরি করব কিভাবে সেটা নিয়ে আমরা কথা বললাম। এবার দ্বিতীয় যেই কথাটা সেটা হচ্ছে আমরা যখন অঙ্কগুলো করব দশমিক ভগ্নাংশের তখন আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করবে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এই কথাগুলোর মানে কি? 2 দশমিক স্থান পর্যন্ত তার মানে কি 2টা দশমিক, 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি 3টা দশমিক না। এই কথাগুলোর মানে হচ্ছে যখন আমাদেরকে বলবে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, তার মানে দশমিকের পরে 2 অঙ্ক রাখতে হবে, দশমিকের পরে 2টা অঙ্ক রাখতেই হবে। এটা আমার প্রশ্নে বলে দিছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, অর্থাৎ তোমার যে ফলাফলটা বের হবে সেখানে দশমিকের ডান দিকে 2টা অঙ্ক থাকবে। দশমিকের ডান দিকে, দশমিকের বাম দিকে না। কিন্তু আমি যেই ফলাফলটা যেমন 7.21, এই যে দশমিকের ডান দিকে 2টা অঙ্ক রাখলাম, এইটাকে বলা হবে 2 দশমিক স্থান, অর্থাৎ দশমিকের ডান দিকে 2টা অঙ্ক। যখন আমাকে বলা হবে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, তার মানে আমি যে অঙ্কটা করব সেই অঙ্কটার ফলাফল দশমিকের ডান দিকে 3টা অঙ্ক থাকবে। যেমন 9.6
6 4 2 দশমিকের ডান দিকে 3টা অঙ্ক। তাহলে আমাদের যখন প্রশ্নের মধ্যে বলা থাকবে এই কথাগুলো যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, তখন আমরা দশমিকের ডান দিকে 2টা অঙ্ক আমাদেরকে রাখতেই হবে। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বললে দশমিকের ডান দিকে 3টা অঙ্ক রেখে আমাদেরকে অঙ্কটা শেষ করতে হবে। এটা আমাদের প্রশ্নে তারা বলে দিল। তাহলে এটা তো আমরা বললাম যে 2 দশমিক 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে গেলে এই কাজগুলো করতে হয়। এরপরে আসি ভগ্নাংশের বর্গমূল কিভাবে করে নির্ণয় করতে হয়। যেমন একটা ভগ্নাংশ দেওয়া থাকলো, আমরা প্রথমে এখন বেসিক আলোচনাটা করতেছি, এরপর আমরা সরাসরি মূল অঙ্কের মধ্যে চলে যাব। একটা ভগ্নাংশ দেওয়া, উপরে 16 নিচে 64। তো এই যে ভগ্নাংশটা দেওয়া, এটার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব? আমরা বর্গমূলের চিহ্নটা দিব। তার মানে কি, এই পুরো ভগ্নাংশটা বর্গমূলের চিহ্নের ভিতরে ঢুকে গেছে। তার মানে 16-র উপরেও বর্গমূলের চিহ্ন আছে, 64-র উপরেও বর্গমূলের চিহ্ন আছে। আমরা পরবর্তী লাইনে গিয়ে করতে পারি এরকম, 16কে আলাদাভাবে বর্গমূলের চিহ্ন দিব, 64কে আলাদা বর্গমূলের চিহ্ন দিব। পরবর্তী লাইনে গিয়ে এই যে 16, তাকে যদি আমরা ভেঙে লিখতে চাই, অর্থাৎ এমন একটি সংখ্যা যাকে 2 বার গুণ করলে 16 হবে, ওই সংখ্যাটা কত? সেটা হচ্ছে 4। 4 গুণ 4, 4 4 16। 64 এমন কোন সংখ্যা আছে যাকে 2 বার গুণ করলে 64 হয়? সেটা হচ্ছে 8। 8 8 64, আমরা লিখলাম এটা। পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখব যে এই যে 4 গুণ 4, তার মানে কি 4 স্কয়ার। 8 গুণ 8 অর্থাৎ 8 স্কয়ার। আমরা সবাই জানি যে স্কয়ার আর রুট উঠে যায়, স্কয়ার এবং রুট একসঙ্গে উঠে যায়, থাকবে শুধু 4। স্কয়ার আর রুট উঠে যায়, থাকবে শুধু 8। এবার এখানের মধ্যে আমরা কাটাকাটি করতে পারি যে উপরে 4 আর নিচে 8, 4-এর মধ্যে 4 যায় একবার, 8-এর মধ্যে 4 যায় 2 বার, সমান 2/1। এটি হচ্ছে আমাদের ফলাফল। অর্থাৎ আমাদেরকে যদি বলে 64/16, এটিকে যদি বর্গমূল নির্ণয় করি তাহলে ফলাফল হবে 2/1। এটি হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আমাদের সবার প্রথমে আমরা জোড়া কিভাবে নির্ণয় করব, 2 দশমিক 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার মানে কি, আর ভগ্নাংশের বর্গমূল করার অর্থটা কি, এগুলো আমরা এইমাত্র করলাম। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা জোড়াগুলো তৈরি করি, মনে রাখতে হবে প্রতিটা জোড়ার জন্য ফলাফলে একটা করে অঙ্ক তৈরি হয়। প্রত্যেকটি জোড়ার জন্য ফলাফলে একটি করে অঙ্ক পাওয়া যায়। যেমন আমরা যদি এখানের মধ্যে একটা এই যে সংখ্যাটা, এটাই যদি আমরা লিখি এখানের মধ্যে, এই যে আমরা সংখ্যাটা লিখলাম, তাহলে এখন আমাদের ফলাফল কী হবে? আমি এটা পুরো অঙ্কটা করব না, এখানে শুধু বলতেছি যে এই যে জোড়াটা, এই জোড়ার জন্য এখানের মধ্যে একটা অঙ্ক আসবে। এখানে একটি জোড়ার জন্য একটি অঙ্ক, এই জোড়ার জন্য আরেকটি অঙ্ক, এরপরে দশমিক, আমরা দশমিক দিব। মনে রাখতে হবে দশমিক কখনো নিচে নামে না, দশমিক সরাসরি ফলাফলে চলে যায়। এই দশমিকটা চলে আসলো ফলাফলে, এখানে আর নাই, এটা চলে আসছে এখানের মধ্যে। এই জোড়ার জন্য একটা অঙ্ক, এই জোড়ার জন্য একটা অঙ্ক। তাহলে আমরা এখানের মধ্যে যখন আমরা জোড়াটা নির্ণয় করতে পারবো যে আমার অঙ্কের মধ্যে কয়টা জোড়া আছে, আমি বুঝতে পারবো যে আমার ফলাফলের মধ্যে কয়টা অঙ্ক আসবে, কারণ একটা জোড়ার জন্য একটা করে অঙ্ক। তাহলে এখানের মধ্যে 1 2 3 4, 4টা জোড়া, তো আমার ফলাফলের মধ্যে 4টা অঙ্ক আসবে। এভাবে করে বলা যায়। তো আমাকে যদি বলা হয় যে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, অর্থাৎ দশমিকের ডান দিকে 2 ঘর, তার মানে দশমিকের ডান দিকে 2টা জোড়া আমার লাগবেই, আরো বেশি লাগতে পারে, কিন্তু 2টার কম দিয়ে হবে না, 2টা লাগবেই। দশমিকের ডান দিকে যদি আমার 3টা অঙ্ক লাগে, তাহলে এখানে আমার দশমিকের ডান দিকে 3টা জোড়া লাগবেই, প্রয়োজন আরো বেশিও লাগতে পারে, কিন্তু 3 জোড়ার কম হবে না, 3টা জোড়া লাগবেই। তাহলে এই এক একটা জোড়া থেকে কয়টা করে অঙ্ক তৈরি হয় সেটা আমরা বুঝতে পারলাম। এখন চলে যাবো আমরা আমাদের মূল অঙ্কের ভিতরে। বলছে বর্গমূল নির্ণয় করো। তো এই যে আমরা সংখ্যাগুলো লিখছি সবগুলোর মধ্যেই কিন্তু দশমিক আছে, অর্থাৎ দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তো এখান থেকে একেবারে সবার প্রথমে যে সংখ্যাটা দেওয়া তার মানটা আমরা আগে বের করি, বর্গমূল নির্ণয় করব। এখন সমাধান ক 0.36 এর বর্গমূল নির্ণয়। এখন এই যে 0.36 তাকে এখানে আমাদের লিখব। এখন আমরা জোড়া বানাবো। দশমিকের বাম দিকে শুধু শূন্য একটাই আছে, তো একটাই থাকুক, সমস্যা নাই, এটাই একটা জোড়া আমরা ধরে নিব। আর কেউ যদি এটাকে একদম জোড়া পরিপূর্ণ করতে চান তাহলে এখানে আরেকটা শূন্য দিতে পারেন, 2টা শূন্য দিয়ে একটা জোড়া হয়ে যাবে, না দিলেও কোনো সমস্যা নেই। আর দশমিকের ডান দিকে এখানে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক মিলে একটা জোড়া। এখন আমরা বর্গমূল নির্ণয় করা শুরু করি। সবার প্রথমে এই যে জোড়াটা দেওয়া, সবার প্রথম যেই জোড়াটা 0, আমরা চেষ্টা করব যে এখানের মধ্যে
এমন একটা অঙ্ক নিয়ে আসার জন্য, এই যে এখানে ফলাফলের এখানে এমন একটি সংখ্যা নিয়ে আসার জন্য যাকে ওইটা দ্বারা গুণ করলে শূন্যের সমান হবে অথবা শূন্যের একেবারে কাছাকাছি চলে যাবে। অর্থাৎ আমি কথাটা বুঝাইতে চাইতেছি এইরকম যে এখানে ফলাফলে আমি যেই অঙ্কটা আনতে চাই তাকে যদি তার বর্গ করি, তার বর্গ অর্থাৎ ওই অঙ্কটার বর্গ করলে বর্গটা এইটার এখানে যেই সংখ্যাটা আছে হয় তার সমান হবে অথবা তার খুব কাছাকাছি যাবে, কিন্তু তাকে ক্রস করতে পারবে না, তাকে পার হওয়া যাবে না। তাহলে এখানে আছে শূন্য। তাহলে এখন আমি যদি একও ধরি, আমি যদি এখানে একও বসাই, তাহলে একের বর্গ কত? এক এককে এক, তাহলে একের বর্গ হচ্ছে এক, কিন্তু এখানে আছে তো শূন্য। তাহলে আমি যদি এখানের মধ্যে এক বসাই তাহলে সেটা এই শূন্যের চাইতে বড় হয়ে যায়। যদি এখানে এক বসাই তাহলে একের বর্গ শূন্যের চাইতে বড় হয়ে যায়, তাহলে এক বসানো যাবে না। তাহলে একের উপরে যাওয়া যাবে? তা তো আরো আগে যাবে না। তাহলে কি করব? একের নিচে কি আছে? শূন্য। তাহলে আমরা যদি এখানে আমাদের শূন্য বসাই তাহলে শূন্যের বর্গ কত হবে? শূন্য গুণ শূন্য সমান শূন্য, তাহলে সেটা এই শূন্যের সমান হয়। আমরা এখানে শূন্য বসাবো, শূন্যের বর্গ শূন্য এখানে মধ্যে বসাবো। এরপরে দাগ দেই, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়, লেখার প্রয়োজন নাই। এই যে দশমিক, আমরা প্রথমেই বলেছি যে দশমিক কখনোই নিচে নামে না, দশমিক সরাসরি ফলাফলে গিয়ে বসে পড়ে। অর্থাৎ এই দশমিকটা এখান থেকে উঠে এখানে এসে বসে পড়বে। এরপরে যেই জোড়াটা আছে, আর এটা মনে রাখতে হবে, এটা কিন্তু সাধারণ ভাগ অঙ্ক না যে আমরা একটা একটা করে অঙ্ক নামাবো, না, এটা হচ্ছে জোড়ায় জোড়ায় নামাইতে হবে। যখনই আমরা নিচে নামাবো পুরো জোড়াটাকে নামাবো। তাহলে এখানে জোড়ায় কত? 36, 36কে এখানের মধ্যে আমরা নামাবো। এবার এই যে ফলাফল এখানে যত লিখলাম শূন্য, তার দ্বিগুণ আমরা এখানের মধ্যে নিয়ে আসবো, শূন্যের দ্বিগুণ নিয়ে আসবো, দ্বিগুণ এখানে যত থাকবে তার দ্বিগুণকে এখানের মধ্যে লিখবো। তা শূন্যের দ্বিগুণ মানে কি? শূন্যকে 2 দ্বারা গুণ করতে হবে। শূন্যকে 2 দ্বারা গুণ করলে শূন্যই হয়, শূন্যকে 2 দ্বারা গুণ করলে কত হবে? শূন্যই হবে। এবার এই যে শূন্যের ডান দিকে এখানে আমরা নতুন করে একটা অঙ্ক বসাবো। কত বসাবো সেটা আমরা জানি না, কিন্তু এখানে একটা বসাইতে হবে। কত বসাবো সেটা হচ্ছে, এখানে আমরা একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আমরা যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করব। যেমন এটাকে আমি একটু রাফ হিসাবে এখানে আমাদের দেখাই যে এখানে আছে কত? শূন্য। আমি শূন্যের ডান দিকে একটা অঙ্ক বসাবো, নতুন করে একটা অঙ্ক বসাবো। যেটা বসাবো, যেমন আমি যদি এখানের মধ্যে এক বসাই তাহলে সেই এক দ্বারা পুরোটাকে গুণ করতে হবে। যদি আমি শূন্যের ডান দিকে 2 বসাই তাহলে ওই 2 দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। অর্থাৎ আপনি নতুন করে যাকে বসাবেন সেটা দিয়ে পুরোটাকেই গুণ করতে হবে। এবং গুণ করার পরে আপনি যে ফলাফলটা পাবেন, যেমন 1 1কে 1, 0 1কে 0, এই যে ফলাফলটা পেলেন আপনি দেখবেন এই ফলাফলটা এখানে যেটা লিখলেন তার সমান বা তার খুব কাছাকাছি যায় কিনা। এটার বড় হওয়া যাবে না, এখানে যত আছে তা পার হওয়া যাবে না, হয় তার সমান হবে অথবা তার কাছাকাছি যাবে। তাহলে এখানে মধ্যে কত বসাইতে পারি আমরা যদি 1 বসাই তাহলে হয় 1 আছে এখানে 36, অনেক বড় সংখ্যা। যদি 2 বসাই, 2 দুগুণে 4, 2 শূন্যে 0, তাহলে হয় শুধু 4, 36, অনেক বড় একটা সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি? একটু বড় সংখ্যা বসাই, 0। তারপরে যদি আমরা 6 বসাই, 6 দিয়ে গুণ দিই তাহলে 6 6 36 আর 6 0 0, তাহলে সম্পূর্ণটা মিলে কত হয়? শুধু 36, এখানে আসেও 36। তার মানে আমরা বুঝলাম যে এখানে আমাদেরকে 6 বসাইতে হবে। এই যে এখানে 6 বসাইলাম তাকে ফলাফলের মধ্যেও বসাই দিই, তাহলে এখানে 6 বসাইলে পুরো ফলাফলটা কত বের হয়? 36। 36 থেকে 36 বিয়োগ করলে হয় 0, আমাদের অঙ্কটা শেষ। অর্থাৎ 0.36 এর বর্গমূল নির্ণয় করলে কত হবে? 0.6 হবে। কত? 0.6। এখন এই যে দেখেন, এদিকে তাকান একটুখানি, এখানে 0 6 দুইটা পাশাপাশি আছে। তো আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে 0 বসে না, কারণ এই শূন্যের কোনো দাম নাই। তো আপনারা যদি কেউ চান যে এভাবে করে রাখবেন তারটাও হবে, কোনো সমস্যা নাই। আর কেউ যদি চান যে না আমি এই শূন্যটাকে দিব না, শুধু 6 লিখবো, তারটাও হবে, এখানের মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটার ফলাফলটা বের করলাম। আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় বর্গমূল সমান 0.6। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে এখান থেকে আমরা তো প্রথম প্রশ্নটার সমাধান করলাম। এখন আরেকটু বড়, এই যে দুইটা অঙ্ক, এখান থেকে একটু বড় একটা অঙ্ক করা, যেমন গ নাম্বার অঙ্কটার সমাধান করে দিই। 0.0049 এই অঙ্কটার সমাধান করি। আমরা লিখবো গ নাম্বার সমাধান। এখানের মধ্যে এখন আমরা সংখ্যাটা লিখে ফেলবো। এখন এখানে জোড়া বানাবো,
শূন্যের বাম দিকে শূন্য একাই আছে, এই দশমিকের বাম দিকে শূন্য একাই আছে, তো এটা একটা জোড়া। আর শূন্যের ডান দিকে এখন জোড়া বানাবো এখান থেকে, তাহলে শূন্যের ডান দিকে এখান থেকে এই যে বাম থেকে ডান দিকে গিয়ে একটা জোড়া বানাবো, এখানে একটা জোড়া বানাবো। তাহলে জোড়াগুলো বানানো হয়ে গেল। এখন আমরা আমাদের কাজটা শুরু করি। তো এই যে এখানের মধ্যে শূন্য আছে, তাহলে এই ফলাফলের এখানে আমরা এমন সংখ্যা লিখব যার বর্গ এই শূন্যের সমান হবে অথবা শূন্যের কাছাকাছি যাবে। তাহলে সেটা কি, একটু আগে আমরা আলোচনা করেছি, শূন্যের বর্গ এই শূন্যের সমান হবে। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়, লেখার প্রয়োজন নাই। দশমিকটা এখান থেকে উঠে ফলাফলের এখানে চলে আসবে। এরপর এই যে এখানে জোড়াটা, এই জোড়াটাকে নামাবো, দুইটা শূন্যের জোড়া নামাই। এই যে ফলাফল শূন্য, তার দ্বিগুণ কত হবে, শূন্য হবে। এখন আমরা এখানের মধ্যে নতুন করে একটা সংখ্যা বসাবো, নতুন করে একটা অঙ্ক বসাবো। তো যেই অঙ্ক বসাবো সেই অঙ্ক দ্বারা পুরোটাকে গুণ করব। গুণ করলে আমরা দেখব এই শূন্যের সমান হয় কিনা। তাহলে এখন আমরা যদি এটাকে একটু এদিকে রাফ হিসাবে দেখাই, তাহলে এখানে আছে কত, শূন্য। আর এর পাশে আমরা নতুন করে যদি এক বসাই, তাহলে এক দিয়ে গুণ করব, যেটা বসাবো সেটা দিয়ে গুণ করব। তাহলে কত হবে, এক এককে এক, শূন্য এককে শূন্য, তাহলে ফলাফল কত হয়, এক। কিন্তু এখানে আছে কত, শূন্য। তাহলে আমরা যদি এখানে একও বসাই তাহলেও সেটা এটার চাইতে বড় হয়ে যায়, শুধু এক। এখানে যদি একও বসাই তাহলে এটার চাইতে বড় হয়ে যায়। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে একের চাইতে ছোট কিছু বসাইতে হবে। একের চাইতে ছোট কি, শূন্য। তাহলে এই যে শূন্য আছে, তারপরে যদি আমরা শূন্য বসাই তাহলে শূন্য দিয়ে গুণ করব, তাহলে শূন্য হবে, এই যে এই শূন্যের সমান হয়ে যায়। তাহলে আমরা এখানের মধ্যে শূন্য বসাবো। আমরা একদম পুরো নিয়মটা মেনেই চলতেছি। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয়, আর লিখলাম না। এবার এই যে এখানে জোড়াটা আছে 49, জোড়াটা এটাকে নামাবো আমরা এখানের মধ্যে 49। এই যে এখানের মধ্যে ফলাফল যেটা 0.0, দশমিককে হিসাব করার কোনো দরকার নাই, শূন্য। এটার দ্বিগুণ কত হয়, শূন্য হয়, আমরা শূন্য লিখলাম, এটার দ্বিগুণ শূন্য হয় লিখলাম। এবার এটার ডান দিকে আমরা একটা অঙ্ক বসাবো, এবং যাকে বসাবো সেটা দিয়ে পুরোটাকে গুণ করলে দেখবো 49-এর সমান হয় কিনা। তাহলে সেটা কত বসানো যেতে পারে, যদি আমরা এখানের মধ্যে শূন্য আছে আর আমরা শূন্যর পাশে যদি আমরা 5 বসাই, তাহলে 5 দিয়ে গুণ করব, তাহলে হবে 5 5 25, আছে এখানে 49, তাহলে হয় না। তাহলে আরেকটু বড় নেই, শূন্য আছে, যদি আমরা 7 বসাই তাহলে 7 দিয়ে গুণ করব, 7 7 49, এখানে আছেও 49, এই তো মিলে গেল। তাহলে এই 7কে আমরা এখানের মধ্যে বসাবো, ফলাফলের মধ্যে বসাবো। এইখানে কত আসে, 49, এখানের মধ্যে বসাবো। 49 থেকে 49 বিয়োগ করলে হয় 0। আবারও সেই একই কথা, যে এই যে এখানের মধ্যে 7-এর সামনে শূন্য আছে, এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু এখানের শূন্য কিন্তু বাদ দেওয়া যাবে না, এখানে ঠিক যেভাবে আছে এভাবে করেই লিখতে হবে। তাহলে আমাদেরকে যেই সংখ্যাটা দেওয়া 0.0049, এই সংখ্যাটির যদি বর্গমূল নির্ণয় করি আমরা এই ফলাফলটি পাবো 0.07। অর্থাৎ এই ফলাফলটির বর্গ করলে এই সম্পূর্ণটার সমান হয়। আমরা এখানে মধ্যে লিখে দিব যে অতএব নির্ণয় বর্গমূল 0.07, এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে এই নিয়মে আমাদেরকে এই অঙ্কগুলোর সমাধান করতে হবে। আমরা এখন নতুন করে আরো দুইটি প্রশ্ন লিখলাম, এবং এখানের মধ্যে সংখ্যাগুলো অনেক বড় দুইটি সংখ্যা লিখলাম। তো এই দুইটি সংখ্যার মধ্যে আমরা একটা সংখ্যার সমাধান করি, বর্গমূল নির্ণয় করব। 6 নাম্বার প্রশ্নটা, এটি একটু বেশি বড়, এটার সমাধানটাই আমরা এখন করব 6 নাম্বার প্রশ্নের। এখন এই সংখ্যাটিকে এখানের মধ্যে আবার লিখি, 144.841225। এখন আমরা এখানের মধ্যে জোড়া বানাবো। এই যে দশমিকের বাম দিকের যে অংশটা, অখণ্ড অংশ, এখানে ডান দিক থেকে বাম দিকে গিয়ে জোড়া বানাইতে হবে, ডান দিক থেকে বাম দিকে গিয়ে জোড়া। দশমিকের ডান দিকের অংশটা, দশমিকের অংশ, এখানে আমাদের জোড়া বানাবো, বাম থেকে ডানে যাব, এই দুইটা মিলে একটা জোড়া, এই দুইটা মিলে একটা জোড়া, এই দুইটা মিলে একটা জোড়া। এবার আমরা সমাধান করি। এবার একদম নর্মাল অঙ্কের মতো করব, বাকি অঙ্কগুলো যেভাবে করে সমাধান করেছি এটারও ঠিক সেই একই রকমভাবে সমাধান করব। সবার প্রথম জোড়াটা হচ্ছে 1। আমরা যদি এখানের মধ্যে 1 বসাই, 1-এর বর্গ 1-এর সমান হয়, আমরা বসাবো, কারণ 1-এর বর্গ কত, 1 1 1, ওই যে ফলাফল 1 সেটা এই 1-এর সমান। আমরা এখানে যেটাই বসাবো তার বর্গটা, সেটা না কিন্তু তার বর্গটা যেন এটার সমান হয় অথবা এটার খুব কাছাকাছি হয়। 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, লেখার প্রয়োজন নাই। এই যে জোড়াটাকে নামাবো 44, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 1-এর দ্বিগুণ 2 1 2, আমরা এখানে মধ্যে 2 বসাই,
2 এর পাশে এখানে নতুন করে একটা অঙ্ক বসবে, কিন্তু কত বসবে সেটা আমরা জানি না। এখানে মধ্যে যদি 1 বসাই, আমরা এটাকে একটু রাফ হিসাবে এই দিকের মধ্যে দেখাই যে এখানে আছে 2 এর পাশে যদি আমরা 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ দিব, পুরোটাকে 1 দিয়ে গুণ, 1 1 কে 1, 2 1 কে 2, তাহলে হয় 21, আছে এখানে 44, হয় নাই। যদি এখানের মধ্যে 2 এর পরে 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ দিব, 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, 44, এখানেও আছে 44, এই তো এখানের মধ্যে মিলে গেল। আমরা তাহলে 2 বসাবো, ফলাফলের এখানেও 2 বসাবো, তাহলে এখানের মধ্যে হবে 44। 44 থেকে 44 বিয়োগ করলে হয় 0, লেখার প্রয়োজন নাই। তো এবার আমরা আরো ডান দিকে যাই, এই যে দশমিকটা আছে সেটা ফলাফলের মধ্যে গিয়ে বসবে, আমরা ফলাফলের ওইখানে দশমিকটাকে বসাবো। এরপরে আছে 84, 84টাকে নিচে নামাইলাম 84। এবার আমরা কি করব, ফলাফলের দিকে তাকাবো। আমরা দশমিককে হিসাবে ধরবো না, দশমিক ব্যতীত বাকি যা কিছু থাকবে, অর্থাৎ দশমিকটাকে ধরবো না, এছাড়া পুরোটাকে যা দেখা যায় সেই হিসাব করব। 12 দ্বিগুণ কত, 2 দ্বারা গুণ করব, 12কে 2 দ্বারা গুণ করলে কত হয় 24, 12 দুগুণে 24, আমরা লিখবো এখানের মধ্যে 24, লিখলাম 24। তো এবার এখানের মধ্যে নতুন করে আমরা একটা অঙ্ক বসাবো, এখানের মধ্যে যত বসাবো সেটা দ্বারা সম্পূর্ণটাকে গুণ করলে যেই ফলাফল হবে সেটা যেন 84 সমান হয়, অথবা 84 চাইতে খুব কাছাকাছি যায়, 84 যেন পার না হয়। তাহলে এখানে যদি আমরা 1 বসাই, যদি 1 বসাই তাহলে আছে কত এখানের মধ্যে 24। এখন এর পাশে যদি আমরা 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ দিব, তাহলে হবে 241। তাহলে আমি যদি 1 বসাই তাহলে কত হয় 241, আছে কত এখানের মধ্যে মাত্র 84। অর্থাৎ আমি যদি 1 বসাই তাহলে এই সংখ্যাটা পার হয়ে চলে যাইতেছে, তো আমি তো 1ও বসাইতে পারতেছি না, তো 1 এর বড় আর কি বসাবো, 1 এর ছোটতে চলে যেতে হবে। 1 এর ছোট কি 0, তাহলে আমরা এখানের মধ্যে 0 বসাবো। কত বসাবো 0। যদি এখানে 0 বসাই, যেমন আছে 24, যদি 0 বসাই তাহলে 0 দিয়ে গুণ দিতে হবে, 0 0 0, 4 0 0, 2 0 0, তাহলে ফলাফল কত হয় 0। যদি এখানে 0 বসাই তাহলে এখানে ফলাফলটা কত হবে 0। এবার আপনারা আমাকে বলেন 0 84 সমান বা 84 কি পার হয়ে গেছে কিনা? না, 84 পার হয় নাই, 84 ছোট আছে। তা যদি আমি এখানে 1 বসাই 84 পার হয়ে চলে যায়, পার হওয়া যাবে না, হয় সমান হবে অথবা ছোট হবে। যদি আমি 0 বসাই তাহলে 84 চাইতে ছোট থাকে 0, 84 চাইতে ছোট, তাহলে তাকে নেওয়া যাবে। তাহলে এখানের মধ্যে 0 বসাইছি, আমরা আমাদের ফলাফলের মধ্যে 0 বসাবো, এখানের মধ্যে হয়েছে 2টা 0 বসাই, তাহলে হয় 84। এবার এখান থেকে একটা জোড়া নামাবো, এই যে জোড়া 12, এই জোড়াটাকে নামাই। এবার এখানের মধ্যে কত দেখা যায়, আমরা কিন্তু দশমিক হিসাবে ধরবো না, তাহলে দশমিক হিসাবে না ধরলে সম্পূর্ণটা কত 120, 120 এর দ্বিগুণ কত 240, আমরা 240 লিখবো এখানে। এই যে 240 লিখলাম, এবার তার ডান দিকে আমরা নতুন করে একটা অঙ্ক বসাবো, নতুন করে একটা অঙ্ক। কত বসাবো, আমরা এমন একটা অঙ্ক বসাবো যেটি দ্বারা সম্পূর্ণটাকে গুণ করলে 8412 সমান হবে, অথবা এটার খুব কাছাকাছি যাবে। তাহলে আমরা কত বসাইতে পারি, যদি আমরা এখানের মধ্যে 240, তার পাশে যদি আমরা 1 বসাই তাহলে 1 দ্বারা গুণ করব, তাহলে 1 1 কে 1, 0 1 কে 0, 4 1 কে 4, 2 1 কে 2, তাহলে হয় 2401, আছে এখানে 8412, অনেক বড় একটা সংখ্যা। তাহলে আমরা এই 1 বসাবো না, আমরা একটু অন্য সংখ্যা বসাবো। 240 এর পাশে যদি আমরা 4 বসাই, যদি 4 বসাই তাহলে কত হয়, তাহলে আমরা এখন 4 দ্বারা গুণ করব, যত বসাবো তত দিয়ে গুণ দিব। 4 4 16, 6 হাতে থাকে 1, 4 0 0 আর 1 এখানে আমাদের বসিয়ে দিই, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9, তাহলে 4 বসাইলে পার হয়ে যায়, কারণ আছে এখানে 8412 কিন্তু হয়ে গেছে 9616, এটা হবে না, তাহলে 4 নিলে হয় না। তাহলে কত নিব আমরা 3 নিয়ে দেখি, 3, তাহলে আমরা এখানে আমাদের লিখবো 240 3, তাহলে 3 দিয়ে গুণ দিব, 3 3 কে 9, 3 0 0, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7, 7209। এটার চাইতে তো অন্তত পক্ষে কিছুটা ছোট আছে, যদি 4 নেই এটার চাইতে বড় হয়ে যায়, আর যদি 3 নেই এটার চাইতে ছোট থাকে, তাহলে আমরা 3ই নিব। আমরা লিখবো এখানের মধ্যে 3, ফলাফলে লিখবো 3, এখানে লিখবো 7209। 12 থেকে 9 বিয়োগ করলে আর থাকে 3, হাতে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 1203।
তো এখন আমরা আবার দাগ দিই আর এখান থেকে জোড়াটাকে নামাই। এখন একটা জোড়া বাকি আছে, 25-এর জোড়াটা নামাই, এখানে নামালাম 25-এর জোড়াটা। আর এবার এখানের মধ্যে দশমিক ব্যতীত পুরাটা কত? 1206। এটার দ্বিগুণ কত হবে? 1206-এর 203-এর 1203, এটার দ্বিগুণ সংখ্যাটাকে আমরা এখানের মধ্যে লিখব 2406। কত হবে? 1203-এর দ্বিগুণ হচ্ছে 2406, এটা লিখলাম। নতুন করে একটা অঙ্ক এখানের মধ্যে বসবে, আমরা প্রতিবার একটা করে নতুন অঙ্ক এখানের মধ্যে বসাইতে থাকবো। তাহলে এখানের মধ্যে এখন কত বসাইলে সেটি দ্বারা গুণ করলে এই সংখ্যাটা সমান হবে 1,20,325-এর সমান হবে, সেটা আমাদেরকে দেখতে হবে। আর এরকম যখন বড় অঙ্ক দেয় তখন অঙ্কটা সাধারণত একটু বড়ই হয়, কারণ এখানে সংখ্যা বেশি দেওয়া আছে, এই জন্য আমাদের অঙ্কটা বড় করতে হইতেছে। তাহলে এখন আমরা দেখি কত বসানো যায়। তাহলে 2406 যদি আমরা এখানে মধ্যে একটু এদিকে বসাই, এদিকে 2406, আর তার পাশে যদি আমরা নতুন করে 5 বসাই তাহলে 5 দিয়ে গুণ দিব, থাকে 2, 5 6 30, আর 2 হচ্ছে 32, 32-এর 2 থাকে 3, 5 0 0 আর হচ্ছে 3, 3 বসাই, 4 5 20, 20-এর 0 থাকে 2, 5 2 10 আর 2 হচ্ছে 12, 1,20,325, 1,20,325 মিলে গেছে আমাদের অঙ্কটা। এখানের মধ্যে আমরা যদি 5 বসাই তাহলে আমাদের অঙ্কটা হয়। তাহলে আমরা এখানের মধ্যে 5 বসাবো, ফলাফলের এখানেও 5 বসাবো, আর এখানে তো এটা সম্পূর্ণটা মিলে গেছে 1,20,325, এখানের মধ্যে বসিয়ে দিব, বিয়োগ করলে হয় 0। তাহলে আমরা দেখলাম 144.841225, এই সংখ্যাটির যদি আমরা বর্গমূল নির্ণয় করি ফলাফল বের হবে 12.035। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমরা যেই অঙ্কটাকে বসাবো তার বর্গটাকে এই যে এখানের মধ্যে বসাবো। সবার প্রথমে যাকে বসাবো তার বর্গটা এখানে বসাবো, দেখবো যে হয় এটা সমান হবে অথবা এটা ছোট হবে, বড় হওয়া যাবে না। এরপরে প্রতিটা ধাপে এখানে যেই সংখ্যাটা আমরা বসালাম সম্পূর্ণটা তার দ্বিগুণকে এখানে বসাবো। প্রথমে এখানে 1 বসাইছি, তো তার দ্বিগুণ 2 বসাইলাম। এরপর এখানে 12, তাহলে 12-র দ্বিগুণ 24 বসালাম। এরপর 120, তার দ্বিগুণ 240 বসালাম। অর্থাৎ এখানে যা থাকবে তার দ্বিগুণটা এখানে এসে বসবে, আর নতুন করে একটা অঙ্ক এখানে বৃদ্ধি পাবে। নতুন অঙ্কটা কত? আমরা এখানে নতুন করে যেই অঙ্কটা বসাবো সেটি দ্বারা পুরোটাকে গুণ করব, দেখব সেই গুণফলটা এইটার সমান হয় কিনা। হয় এটার সমান হবে অথবা এটার খুব কাছাকাছি যাবে। খুব, আমি তো বলি না যে এটা হয় এটার সমান হবে অথবা এটা ছোট হবে, না, বলতে হবে যে হয় এটার সমান অথবা এটার খুব কাছাকাছি যাওয়া। এখন ধরেন আমার কোন একটা সংখ্যা লেখা আছে 25 বা 24, আমি এটার মধ্যে গেলাম হচ্ছে গিয়ে 10 পর্যন্ত গেলাম, কেন এটা 23 পর্যন্ত যাওয়া যায় না? হয় আমি 24-এর সমান করব অথবা 23 পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, একদম খুব কাছাকাছি। আমি একটু চেষ্টা করে যদি থাইমা যাই তাহলে আমার অঙ্ক ভুল হয়ে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে যে হয় সমান সমান অথবা এটার খুব কাছাকাছি যাওয়া। তাহলে এইভাবে করে আমরা চেষ্টা করে পুরো অঙ্কটাকে সমাধান করব। তাহলে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে এবং এটি একটি বড় সংখ্যা ছিল, তার আমরা বর্গমূল নির্ণয় করলাম। এবার ফলাফলটাকে এখানে আমাদের লিখে দিব। অতএব নির্ণয় বর্গমূল, এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। নির্ণয় বর্গমূল 12.035। এই পদ্ধতি অবলম্বন করে আমরা এই ধরনের অঙ্কের সমাধান করে দিব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোনো স্কুলে আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, আর কোনো স্কুল ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। সপ্তম শ্রেণীকে, ক্লাস 7-কে কেউ ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, আবার কেউ অনুমতি দেয় না। তো যদি ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় তাহলে এই যে আমরা যে এখানের মধ্যে যে রাফগুলো করলাম এগুলো আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে খুব দ্রুত গতিতেই আপনারা উত্তরগুলো বের করতে পারবেন। আর যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় তাহলে কষ্ট করে আমাদেরকে এইভাবে করেই সমাধান করতে হবে, কারণ আর কোনো রাস্তা নাই। আর যদি ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় তাহলে এই যে আমরা এখানে রাফগুলো করলাম যে 3 দ্বারা গুণ করলে কত হয়, আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগলো এই ফলাফলটা বের করতে। 5 দ্বারা গুণ দিলে কত হয়, সময় লাগলো। তো আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে 5 দেওয়ার পরেই ফলাফলটা বের হয়ে গেল, আমরা দেখলাম যে মিললো নাকি মিললো না। এভাবে করে আমরা করতে পারি। আর ক্যালকুলেটর ব্যবহার না করতে দিলে এভাবে করে আমাদেরকে খাতার মধ্যে সমাধান করতে হবে।